আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আহমেদ মেহেদী হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কিছু গণমাধ্যমকে অন্তর্বর্তী সরকারের সতর্কবার্তা, ভবিষ্যতে প্রকাশ করলেই তাৎক্ষণিক আইনি ব্যবস্থা। গুম খুনের শিকার স্বজনদের পরিবারের কান্না বন্ধে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, বললেন মির্জা ফখরুল। শেখ হাসিনার বিচারে মাটিতেই হতে হবে মন্তব্য। সুনামগঞ্জের জাদুকাটা নদীতে বেপরোয়া বালু উত্তোলন, ইজারা পদ্ধতি বাতিল ও আইনি ব্যবস্থার জন্য পরিবেশ কর্মীদের তাগিদ। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে মুন্সিগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন উৎসব, পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিশিষ্টজনদের প্রত্যাশা। এবং খামারে উৎপাদিত ডিম বাজারে নেয়ার নিরাপদ রাস্তা চান টাঙ্গাইলের ঘাটাইলে দৃষ্টিহীন তরুণ মুরগি খামারি গফুর, লেয়ার মুরগির খামার গড়ে স্বাবলম্বী। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কিছু গণমাধ্যমকে সতর্ক করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এই সতর্কবার্তা জানিয়ে বলেছে, শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিবৃতিতে বলা হয়েছে, আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের একটি ভাষণ কিছু গণমাধ্যম গত বৃহস্পতিবার প্রচার করেছে। সেখানে শেখ হাসিনা মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে। বর্তমানে তিনি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন। আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইন 2009 অনুসারে যে কোনো ব্যক্তি বা সংগঠন যারা তাদের নেতাদের কার্যকলাপ বা বক্তৃতা প্রচার, প্রকাশ ও সম্প্রচার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। বিবৃতিতে বলা হয়, টেলিভিশন, অনলাইন, ফৌজদারি অপরাধে দণ্ডিত অপরাধী এবং গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার অডিও সম্প্রচার এবং প্রচার 2009 সালের সন্ত্রাস বিরোধী আইনের গুরুতর লঙ্ঘন। সংবাদ মাধ্যমগুলোকে শেখ হাসিনার অডিও এবং বাংলাদেশ অস্থিতিশীলতা ও সহিংসতা উস্কে দেওয়ার উদ্দেশ্যে তৈরি বক্তব্য প্রচার করার ক্ষেত্রে সতর্কতা এবং দায়িত্বশীলতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে সরকারের বিবৃতিতে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুম খুনের শিকার স্বজনদের পরিবারের কান্না বন্ধে বর্তমান অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। এজন্য সরকারকে জবাবদিহি করতে হবে। গুম ও খুনের জন্য শেখ হাসিনার বিচার এ মাটিতেই হতে হবে। গুম খুনের বিচার নিশ্চিতে বিএনপি নির্বাচন চায় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। মনির হাসানের রিপোর্ট। আন্তর্জাতিক গুম দিবসকে সামনে রেখে আওয়ামী শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে মায়ের ডাকের আয়োজনে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানববন্ধন ও প্রদর্শনী। গুমের সঠিক তদন্তে রাষ্ট্রীয় সহযোগিতা নিশ্চিত, গুমের শিকার ব্যক্তিদের আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে অনুসন্ধান, তাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার সহ 11 দফা দাবি তুলে ধরেন মায়ের ডাকের আহ্বায়ক সানজিদা ইসলাম তুলি। বিগত সরকারের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান গুম হওয়া পরিবারের স্বজনরা। আমি জানি না আমার বাবা এখনো বেঁচে আছে কিনা, কিন্তু আমি আমার বাবাকে ফেরত চাই। আমি শুধু আমার বাবার বিচার চাই। আমার বাবা তো কোনো সন্ত্রাসী ছিল না। এখন পর্যন্ত আমি আমার বাবার কোনো খোঁজ পাইনি। এখন পর্যন্ত আমি আমার বাবার কোনো অস্তিত্ব খুঁজে পাইনি। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্র জনতার অভ্যুত্থানের পর গুম হওয়া বিচারের দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। অন্তর্বর্তী যে সরকার, তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই গুম কমিশনকে পাবলিক নিয়ে আসার, পাবলিক শুনানি করার। তারা ব্যর্থ হয়েছে এই শিশুগুলো, তাদের আত্মীয়দের, তার মায়েদের, তার ভাইদের যে কান্না, সেই কান্নাকে বন্ধ করার। গুম খুনের জন্য শেখ হাসিনাকে দায়ী করেন বিএনপির মহাসচিব। বিএনপি ক্ষমতায় গেলে মানবতা বিরোধী সব ঘটনার বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তিনি। হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী, হাসিনা এই গুমের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে, এই দেশের মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুম হওয়া পরিবারের স্বজনদের পাশে সবসময় থাকার অঙ্গীকার করেন। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেছেন, অন্তর্বর্তী সরকার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন করলে আপত্তি নেই জামাতের, তবে কাঠামোগত সংস্কার ও বিচার প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি ছাড়া যেন তেনভাবে নির্বাচন হলে দেশের মানুষ তা মেনে নেবে না। জামায়াত প্রাথমিকভাবে ৩০০ আসনের জন্য প্রস্তুতি নিলেও ভবিষ্যতে সমমনা দলগুলোর সঙ্গে নির্বাচনী জোট বা আসন সমঝোতা হতে পারে। আক্তার হোসেনের রিপোর্ট। গণহত্যার বিচার, পদ্ধতিগত সংস্কার ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সরকারকে চাপে রাখলেও ভেতরে ভেতরে নির্বাচনের পূর্ণ প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল জানিয়েছেন, শর্ত পূরণ করে সরকার ঘোষিত সময়ের আগেও নির্বাচন হলে আপত্তি নেই তাদের। আপনি তার আগে করেন, কিন্তু এই শর্তগুলো মেনে করেন, ডেট ইজ নো প্রবলেম। আমাদের কাছে হচ্ছে ইলেকশনটা কি প্রসেসে হতে যাচ্ছে, এটাকে ঠিক করেন, আমরা ইলেকশনে যাব, এই দাবি আমরা করে যাচ্ছি। এই গণহত্যাকারীদের অন্তত সবার না হোক, প্রধান প্রধান ঘৃণ্য চিহ্নিত প্রমাণিত অপরাধীদের বিচার হতে হবে ট্রাইব্যুনালে। দৃশ্যমান না হলে আর সংস্কার করা এই জুলাই চার্টার ভিত্তিতে যদি আইন করে ভোট না হয়, তো সেই ভোট এই জনগণ মানবে না, এটা আমরা বলেছি। এবং সেটা কখনোই সুষ্ঠু ভোট হবে না, ওটা আর একটা ফ্যাসিবাদের জন্ম দেবে। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড এখনও অনুপস্থিত অভিযোগ করে তিনি বলেন, পিআর পদ্ধতিতে ভোট হলে নির্বাচনে সন্ত্রাস অনিয়ম বন্ধ হবে। ব্যক্তির ইন্টারেস্ট যখন ওই ইলেকশনে থাকছে না, তখন ওখানে কালো টাকা, পেশি শক্তি, মনোনয়ন বাণিজ্য, সহিংসতা এগুলো হচ্ছে না। অভিজ্ঞ লোকদেরকে তারা পার্লামেন্টে নমিনেট করতে পারবে, ফলে পার্লামেন্টটাও হবে কিন্তু একটা কোয়ালিটি পার্লামেন্ট, রিচ পার্লামেন্ট হবে। এখন বহু দলের বহু কেন্দ্রীয় এমন যোগ্য অভিজ্ঞ নেতা আছে, মাস্তানি আর কালো টাকার খেলা করতে পারে না বলে একটা স্বল্প শিক্ষিত মাস্তান চাঁদাবাদের কাছে সে হেরে যায়। সমমনা ও ইসলামী দলগুলোর সঙ্গে নির্বাচনী জোটের আলোচনা শুরু হলেও এখনও কোনো কিছুই চূড়ান্ত হয়নি বলে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। আলোচনার পর্যায়ে আছে, একটা চিন্তার ঐক্য তৈরি হয়েছে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। ইজারা পদ্ধতির আড়ালে সুনামগঞ্জের তাহিরপুরের রূপের নদী খ্যাত জাদুকাটায় চলছে পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড। আদালতের নির্দেশনা আর ইজারা নিয়ম না মেনে বেপরোয়া ড্রেজার, বোমা মেশিন ও সেভ মেশিন দিয়ে বালু উত্তোলনে ধ্বংস হচ্ছে নদীর দুই পাড়। বিগত সরকারের আমলে শুরু হওয়া এমন পরিবেশ সন্ত্রাস বন্ধ হয়নি রাজনৈতিক পট পরিবর্তনেও। এমন বাস্তবতায় প্রতিবেশ ও আশেপাশের জনপদ রক্ষায় ইজারা পদ্ধতি বাতিলের পাশাপাশি কার্যকর আইনি ব্যবস্থায় জোর দিয়েছেন পরিবেশবিদরা। জাহাঙ্গীর আলমের তথ্য ও ভিডিও চিত্রে মোশাহিদ রনির রিপোর্ট। জাদুকাটা নদী, সুনামগঞ্জের সর্ববৃহৎ বালুমহল এটি। বিগত সরকারের আমলে ইজারা হওয়া জাদুকাটাতে কখনোই মানা হয়নি ইজারার শর্ত। আদালতের রায় আর ইজারার নীতিমালায় সনাতনী পদ্ধতিতে বালু উত্তোলনের কথা থাকলেও অবাধে চলছে ড্রেজার, বোমা আর সেভ মেশিন। ইজারাকৃত অংশের বাইরে অবাধ পরিবেশ বিধ্বংসী মেশিন ব্যবহারে বালু উত্তোলনে বিলীন হচ্ছে দুই পাড়ের রাস্তাঘাট, বসতবাড়ি সহ সরকারি খাসজমি। পার কাটতে কাটতে ছোট জাদুকাটা ধারণ করেছে সাগরের রূপ। নদী ফুপারে ছিল উকেট, ক্লাবগর ক্যাম্পের সামনে আসছিল একটা ফুটবল খেলার মাঠে। জাদুকাটা নদী খুব একটা বিশাল বড় নদী ছিল এমন নয়। মাপটা দিয়ে কেন চিহ্নিত করা হয় না, এটা প্রশাসনই একমাত্র জানে। এখানে মানবিক বিপর্যয়, পরিবেশ বিপর্যয় ঘটছে। 200 মিটার 250 মিটারের নদী আজকে 2000 মিটারে, প্রায় 2000 মিটারে পরিণত হয়েছে। মানুষের নদী এবং ঘরবাড়ি ভেঙে যারা বালু লুটপাট করেছে তার ক্ষতির পরিমাণ কত, আজও আমরা এটা জানতে পারলাম না। যে এই জায়গায় বালি উত্তোলন করা যায়, শুধু এই জায়গাগুলি চিহ্নিত করা হোক। ড্রেজার এবং মেশিন দিয়ে এগুলা শেষ করে এখন নদীর পার কাটতে কাটতে এই নদীটাকে এখন প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার প্রশস্ত করা হয়েছে। নদীর ক্ষয়ক্ষতি সমীক্ষা করে ব্যবস্থার আশ্বাস জেলা প্রশাসনের। যারা এই বিষয়ে দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আদালতের প্রতি সম্মান রেখে আমরা পরিবেশ অধিদপ্তরের যে প্রতিনিধি আছে তার মাধ্যমে আমরা এই কাজটা করা যায় কিনা এটা আমরা দেখব। বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010 বলছে, সরকারি ও বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকা থেকে সর্বনিম্ন 1 কিলোমিটার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সীমানায় বালু বা মাটি উত্তোলন করা যাবে না।
নদীর ভূপ্রাকৃতিক পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য, ফসলি জমি বা উদ্ভিদ নষ্ট হয় বা হবার আশঙ্কা থাকে, তাহলেও বালু বা মাটি তোলা যাবে না। মোশাহিদ রনি, চ্যানেল আই। মুন্সিগঞ্জের গজারিয়ায় বলাকির চর এলাকায় মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় নিখোঁজ সিনিয়র সাংবাদিক বিভু রঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার বিকেল 4:45টার দিকে কলাগাছিয়া নৌফাঁড়ির পুলিশ মরদেহটি উদ্ধার করে। বিভু রঞ্জনের ছেলে ঋত সরকার ও ভাই চিত্তরঞ্জন সরকার শুক্রবার রাত 9:45টার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে মরদেহ শনাক্ত করেন। 71 বছর বয়সী বিভু রঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকায় জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার সকাল 10টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে বেরোনোর পর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার মোবাইল ফোন বাসায় রেখে গিয়েছিলেন। বৃহস্পতিবার রাতে রমনা থানায় জিডি করেছিল পরিবার। বিভু রঞ্জনের মৃত্যুর কারণ উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। এ বিষয়ে কথা বলেন রমনা জোনের ডিসি মোহাম্মদ মাসুদ আলম। জলবায়ুর অভিঘাত মোকাবেলায় সবুজ বেষ্টনী গড়তে মুন্সিগঞ্জেও প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন উৎসব। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে মোবাইল নেটওয়ার্ক অপারেটর কোম্পানি বাংলা লিংকের সহযোগিতায় বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়। নদী ভাঙন সহ বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি প্রশমনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মত বিশিষ্টজনদের। রাসেল মাহমুদের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। বছর ঘুরে বর্ষা এলেই বন্যা, ভাঙন সহ নানা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় মুন্সিগঞ্জের প্রাণ প্রকৃতি। এমন বাস্তবতায় পরিবেশ প্রতিবেশের টেকসই উন্নয়নে সবুজ বেষ্টনী বিনির্মাণে মুন্সিগঞ্জের জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুল, বজ্রযোগিনী জয়কালী উচ্চ বিদ্যালয় ও মুন্সিগঞ্জ কলেজে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে মুন্সিগঞ্জ জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। এই যে গাছ শব্দ দূষণকে কিন্তু কমিয়ে দেয়, পাতা এবং ওর কাণ্ড দিয়ে কিন্তু শব্দকে রুখে দেয়। যে গাছ এই ধরনের একটি উপকার করে, সে গাছ যত বেশি রাস্তার ধারে লাগাবো, শব্দের কোলাহল বা যান্ত্রিক শব্দ, মানুষের শব্দের যে কোলাহল, তাকে যদি কমাতে চাই বৃক্ষরোপণ কিন্তু বেশি করে করতে হবে। এই গাছ শুধু লাগালেই হবে না, কিন্তু এই গাছকে পরিচর্যার মাধ্যমে বড় করতে হবে। সুতরাং আসুন এই বর্ষায় বৃক্ষরোপণ করি এবং হাতে হাত মিলিয়ে এই বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। বাংলা লিংকের সহযোগিতায় হাজারো শিক্ষার্থীর হাতে দেশীয় বিভিন্ন প্রজাতির গাছ আর চোখে মুখে ধরিত্রী রক্ষার প্রত্যয়। আমাদের পরিবেশ দিনে দিনে উষ্ণ হয়ে যাচ্ছে, গাছ লাগালে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। আলো, বাতাস, ছায়া এবং ফল দিয়ে সাহায্য করে। তাই আমি মনে করি গাছ লাগানো খুবই প্রয়োজন। যে প্রজন্ম আসে তারা গাছের উপকারিতা সম্পর্কে জানুক এবং এই পৃথিবীটাকে সবুজময় করে তুলুক। বাচ্চাদের আনন্দ দেখছি, প্রাণ ভরে যাচ্ছে। বাংলাদেশ ইনশাআল্লাহ সবুজে সবুজে ছায়া যাবে এই প্রোগ্রাম যদি অব্যাহত থাকে। এমন উদ্যোগ পদ্মা অধ্যুষিত জনপদের প্রাণ প্রকৃতি রক্ষায় সহায়ক হবে বলছেন বিশিষ্টজনরা। এই গাছ যখন বড় হবে তখন এই গাছ ফুল দিবে, ফল দিবে, ছায়া দিবে, অক্সিজেন দিবে এবং মানুষকে বাঁচার অনুভূতি দিবে। গাছটা যাতে তার স্বাভাবিক গতিতে বেড়ে ওঠে সেই পরিচর্যা করব। আমরা শিক্ষার্থীদেরকে সে শিক্ষা দিব। গাছের বিপ্লব ঘটে যাবে, এজন্য চ্যানেলাই যে কার্যক্রম হাতে নিয়েছে তার জন্য চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ। জৈব সার দিয়ে গর্তটা রেডি করবে এবং 2 দিন পরে, এই 2 দিন কিন্তু গাছটাকে শোয়া রাখতে হবে বাসায়। পলিথিন ফেলে দিয়ে গাছটাকে রোপণ করা হয়, তাহলে সবগুলো গাছেই বেঁচে যাবে। সুস্থ ও নির্মল পরিবেশ গড়তে পতিত জমিতে বৃক্ষরোপণ ও সংরক্ষণে তরুণ প্রজন্ম সহ স্থানীয়দের সম্পৃক্তকরণে কাজ করছে প্রকৃতি ও জীবন ক্লাব। আফরোজা হাসি, চ্যানেল আই। টাঙ্গাইলের ঘাটাইলে দৃষ্টিহীন তরুণ গফুর লেয়ার মুরগির খামার গড়ে স্বাবলম্বী হয়েছেন। পরিবারের বোঝা না হয়ে পরিবারের বোঝা তুলে নিয়েছেন নিজের কাঁধে। কিন্তু গ্রামের রাস্তাটি চলাচল উপযোগী না হওয়ায় খামারের উৎপাদিত ডিম বাজারে পাঠাতে অসুবিধার মুখোমুখি হচ্ছেন। তাই তিনি সরকারের কাছে দাবি জানিয়েছেন গ্রামের রাস্তাটি যেন পাকা করা হয়। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দুর্গম গ্রাম সিঁড়ির চালাতে বসবাস করছেন এই দৃষ্টিহীন তরুণ আব্দুল গফুর।
দৃষ্টি হারিয়েছেন অনেক আগে, কিন্তু স্বপ্ন দেখার ক্ষমতা হারাননি। আমি নিজেই খাবার আনি, আমি নিজেই মনে করুন যে দিতাছি, ডিম উড়াইতাছি। বাজার আমি হলো একটা ব্যান্ড ড্রাইভার রাখছি, ওরা মাসে হলো 7,000 করে টাকা দেয়। আচ্ছা, আর উনি ডিম নিয়ে যায়, ওরা আবার খাবার নিয়ে আসে। মনের জোরে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পেলেও নিজের গ্রামের পথের দুরবস্থা এখনো তার অগ্রযাত্রায় বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছে। কাদা রাস্তা তো আমার খুবই কষ্ট। হ্যাঁ, ডিম টিমও তো নষ্ট হয়ে যায়। ভেঙে যায় না? অবশ্যই। 1 তারিখে মানে আমার ডিম ভেঙে গেছিল 40 টেরি, মানে উল্টাই দিছিল। একটু রাস্তাঘাট এখানে আমার একটু খুব কষ্ট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে দেশে প্রায় 27 লাখ বেকার। দেশে কর্মসংস্থানের অভাবে অনেকেই অবৈধ পথে জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে পাড়ি জমায়। অথচ গফুর নিজের গ্রামে থেকেই তৈরি করছেন জীবিকার পথ, হয়েছেন এলাকার অনুপ্রেরণা। পরামর্শ গফুর আপনারা দেন, আপনি গফুরে দেন? গফুরেই আমারে দেয়, গফুরের আমাদের লাগে না। দেখতে না পারলেও সে সবকিছুই করতে পারে, তারা দেখলে আমাদের প্রাউড ফিল হয়। এতগুলি পোল্ট্রি এগুলি তো কিছুই নাই, এগুলো তারা করতে সাহস পায় না। তখন গোবরের মতো সাহসী এখন নাই। দূরদৃষ্টি সম্পন্ন জীবনবোধী গফুরকে প্রেরণা জুগিয়েছে স্বাবলম্বী হতে। দৃষ্টি প্রতিবন্ধী হইয়াও যদি হইলো আপনার মানে কাজ করে খাইতে পারি, ভালো সুস্থ মানুষ আছে কত, মানে বৈশা খাইতেছে, মানে কাজ করে খালি আপনার এই দেশে ভাতের কোনো অভাব নাই। দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে দৃষ্টি শক্তিহীন গফুরের জীবন। ইচ্ছার কাছে কোনো কিছুই যে টিকতে পারে না তার প্রমাণ করেছে গফুর। শুধু তাই নয়, কর্মসংস্থান করেছেন এবং নিজে একজন বেকারত্ব দূর করে কর্মীর রূপ দিয়েছেন। গফুর হতে পারে অন্যান্য হাজার হাজার বেকারের অনুপ্রেরণা। টাঙ্গাইলের ঘাটাইলের সিরিজচালা থেকে শাইখ সিরাজ, চ্যানেল। প্রিয় দর্শক, এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে আরো যা থাকছে। এখানে প্রত্যেক দিন অটো রিক্সা, সিএনজি, প্রাইভেট কার প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট ঘটে। গত 4 দিন আগে আমি পড়ে গিয়ে পায়ে ভেঙে গেছি। এমন কোনো দিন নাই আল্লাহর রহমতে যে কোনো দিন একটা দুর্ঘটনা ঘটে না। স্থানীয়দের অনেকেই বলছেন সারা বছরই কাজ চলে রাস্তায়, কিন্তু তার কয়েকদিনের মধ্যেই আগের অবস্থায় ফিরে যায় সড়কটি। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 65 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে গাজা শহরে শেখ রাদওয়ানের একটি স্কুলে আশ্রয় নেওয়া 12 জন বেসামরিক ফিলিস্তিনিও রয়েছেন। যুদ্ধবিরতি আলোচনা পুনরায় শুরু করার নির্দেশ দেওয়া সত্ত্বেও নেতানিয়াহু সরকার গাজা দখলের অনুমোদন দিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাদস বলেছেন, যুদ্ধ শেষ করার জন্য হামাস ইসরায়েলের শর্ত মেনে না নিলে গাজায় বৃহত্তম শহরটি ধ্বংস হয়ে যাবে। তবে হামাস বলেছে, যুদ্ধবন্ধের বিনিময়ে বন্দীদের মুক্তি ও ফিলিস্তিনি রাষ্ট্র গঠন না করে তারা যুদ্ধ থামাবেন না। এদিকে ফিলিস্তিনের গাজা নগরে দুর্ভিক্ষ চলছে বলে জাতিসংঘ সমর্থিত প্রতিষ্ঠানের প্রতিবেদনে উঠেছে। এছাড়া ইসরায়েলের উপর বড় ধরনের নিষেধাজ্ঞায় নেদারল্যান্ডসের মন্ত্রিসভার সমর্থন না পাওয়ায় পদত্যাগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্যাপসার ডেলক্যাম। এ পর্যায়ে কৃষি সংবাদ। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় নরহরকাটি গ্রামের শকর আলী 6 বছর সৌদি ও বাহরাইনে কর্মজীবনের পর দেশে ফিরে নিজ বাড়ির মাত্র 12 কাঠা জমিতে মধ্যপ্রাচ্যের সুখ্যাত মরিয়ম খেজুরের চাষ করে সফলতা পেয়েছেন। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। শকর আলী তার ছেলেকে নিয়ে ছিলেন মধ্যপ্রাচ্যে। এক পর্যায়ে তিনি ফেরত আসেন দেশে, সাথে নিয়ে আসেন অর্ধশত মরিয়ম খেজুরের বীজ আর চাষাবাদ শুরু করেন। 4 বছরের মাথায় গাছে আসে মরিয়ম খেজুরের ফলন। আমি পুরো সাতক্ষীরাকে সৌদি আরব রূপে দেখতে চাই। আমি বলেছিলাম একটা কথা, আমার গাছের এই ফল দেখে তারপর অঙ্কুর গছিয়ে চারা তৈরি করি, দেখলাম চারা হওয়ার উপযোগী। প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষ আসছেন তার বাগানের মরিয়ম খেজুর দেখতে, গাছ কিনতে। যত্ন সহকারে এই গাছগুলো লাগাইছে, এখানে আমরাও দেখতে আসি। সৌদি আরবের খেজুর আমাদের কালীগঞ্জে চাষাবাদ হচ্ছে, এটা আমাদের জন্য একটা দারুণ খবর এবং সাথে সাথে আমার একটা ভালো অভিজ্ঞতা হলো।
এখন পর্যন্ত যা রেজাল্ট দেখা যাচ্ছে আমরা আশাবাদী যে এখান থেকে ভালো কিছু আমরা পাবো ইনশাআল্লাহ। কৃষি অফিস শকুর আলীর জমির মাটি ও পানি পরীক্ষা করে নানান পরামর্শ দিচ্ছে। এক চান্সে যদি অধিক জায়গায় কেউ করে এটা ক্ষতির সম্মুখীন হতে পারে, এজন্য অল্প জায়গায় করে যদি সাস্টেইন করে তাহলে আমরা এটা আরও ভালো মানে ব্যাপক হারে এটা সম্প্রসারণ করার চেষ্টা করব। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তার সাথে আসি, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমরা তার সাথে যোগাযোগ রাখব। 2024 সাল থেকে নিয়মিত চারা বিক্রি করছেন তিনি। প্রতিটি চারা 300 থেকে 900 টাকায় বিক্রি করছেন। বর্তমানে তার 16,000 মরিয়ম খেজুর গাছের চারা রয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। দেখবেন প্রকৃতি সংবাদ। জলবায়ু পরিবর্তনের প্রভাব ও ক্রমবর্ধমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় তলিয়ে যাচ্ছে দেশের দক্ষিণাঞ্চল। এর থেকে পরিত্রাণ পেতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আধুনিক গ্রিন হাউস নির্মাণ শুরু হয়েছে। 2024-2026 অর্থ বছর মেয়াদী এই প্রকল্পের অর্থায়ন করছে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট। আলাউদ্দিন শিবলির তথ্য ও ভিডিওচিত্রে সৈয়দ মাদিহ অদিতের রিপোর্ট। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের মতো কৃষিনির্ভর ও নিম্নভূমির দেশগুলোতে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট প্রতিনিয়ত আরও স্পষ্ট হচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের দক্ষিণাঞ্চল, হাওর অঞ্চল ও উপকূলীয় অঞ্চলগুলোতে ফসলের বৃদ্ধি ও উৎপাদনে বিরূপ প্রভাব বৃদ্ধি পাচ্ছে। ভবিষ্যতের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে জলবায়ু সহিষ্ণু ফসল নির্বাচন প্রকল্পের আওতায় গ্রিন হাউস প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন। এর মাধ্যমে আবহাওয়া সংবেদনশীল কৃষি উদ্ভাবনে জলবায়ু অভিযোজন গতি পাবে বলে জানান সংশ্লিষ্টরা। জলবায়ু সহিষ্ণু ভ্যারাইটিসগুলোকে আইডেন্টিফাই করতে পারি। এই দুইটা ভ্যারাইটিস দিয়ে শুরু হলো, কিন্তু আমরা যদি ধাপে ধাপে এই এলাকায় বিভিন্ন সিরিয়ালকে আমরা নিতে পারি, তাহলে আমরা ভবিষ্যতে খাদ্য নিশ্চিতকরণ এবং খাদ্যের যে ঘাটতি এটা পূরণে অনেক দূর অগ্রণী ভূমিকা পালন করতে পারবে। লবণাক্ততা সহিষ্ণু যদি সয়াবিন আমরা এখানে করতে পারি, যেটা সয়াবিন গ্রোয়িং রিজিয়ন, এখানে এই ভ্যারাইটি যদি আসে, যে গবেষণালব্ধ ফলাফল আমরা দেশের খাদ্য নিরাপত্তা ইউজ করতে পারব। তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হবে হলো খাদ্য সমস্যা, এবং সেটা কৃষি এবং ফিশ। তার ডিম উৎপাদনে কি প্রভাব পড়বে? ডিম যদি উৎপাদন ব্যাহত হয় তাহলে মাছের উৎপাদনে ব্যাহত হবে। ভবিষ্যতে উচ্চ তাপমাত্রা, আর্দ্রতা এবং লবণাক্ততায় কোন ফসলগুলো ভালো হতে পারে সেটাও আমরা এই প্রকল্প থেকে আমরা জানতে পারবো। লবণ সহিষ্ণু ফসল উৎপাদনে যুগপৎ ভূমিকা রাখবে বলছেন নবীপ্রবী উপাচার্য। আমরা সয়াবিন এবং বার্লি উৎপাদনে লবণাক্ততা, জলবায়ু এবং টেম্পারেচারের কী প্রভাব আছে সেটা পারফেক্ট সিচুয়েশন তৈরি করে সিমুলেশন করে আমরা গ্রিন হাউসের ভিতরে এই কাজটা করব। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে 2 বছর মেয়াদী প্রকল্পের ব্যয় 2 কোটি টাকা। সৈয়দ মাদিহ অদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। জানাবো খেলার খবর। শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে কিছু গণমাধ্যমকে অন্তর্বর্তী সরকারের সতর্ক বার্তা, ভবিষ্যতে প্রকাশ করলেই তাৎক্ষণিক আইনি ব্যবস্থা। গুম খুনের শিকার স্বজনদের পরিবারের কান্না বন্ধে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, বললেন মির্জা ফখরুল। শেখ হাসিনার বিচার এ মাটিতেই হতে হবে মন্তব্য। সুনামগঞ্জের জাদুকাটা নদীতে বেপরোয়া বালু উত্তোলন, ইজারা পদ্ধতি বাতিল ও আইনি ব্যবস্থার জন্য পরিবেশ কর্মীদের তাগিদ। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে মুন্সিগঞ্জে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন উৎসব। পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিশিষ্টজনদের প্রত্যাশা। এবং খামারে উৎপাদিত ডিম বাজারে নেওয়ার নিরাপদ রাস্তা চান টাঙ্গাইলের ঘাটাইলের দৃষ্টিহীন তরুণ মুরগির খামারি গফুর। লেয়ার মুরগির খামার গড়ে স্বাবলম্বী।